বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনেকদিন পরে আমার ইউটিউব চ্যানেলে আসলাম। ছাত্রছাত্রীদের অনুরোধে আসলে লকডাউন চলছে, তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিছু দিতে চাই, সেই পরিপ্রেক্ষিতেই মূলত আমার আজকে ক্লাসটা নেওয়া। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো ক্লজ সম্পর্কে। ক্লজ মানে হলো বাক্যাংশ। এখন ক্লজ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ? ক্লজ এবং ফ্রেজের মাঝে পার্থক্য কি? তো ক্লজ হলো গ্রুপ অফ ওয়ার্ড with finite verb। অর্থাৎ ক্লজ হলো একগুচ্ছ শব্দ যেটি সাথে ফাইনাইট ভার্ব যুক্ত থাকবে, এবং সেই সাথে আমরা যদি ফ্রেজ ধরি, ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ড without finite verb। এখন আমরা যদি চিন্তা করি ক্লজ নিয়ে, আমরা যদি ভাববো আজকে ক্লাসটা হলো ক্লজ নিয়ে। সুতরাং দেখুন, ক্লজের কিছু শর্ত রয়েছে। সুতরাং ক্লজ তো ক্লজ হতে গেলে আমার প্রথমত প্রতিটি ক্লজে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। এটা ক্লজের প্রধান শর্ত। তো সুতরাং এখন আমরা দেখি ফাইনাইট ভার্বটা আসলে কি। তো আমরা জানি ফাইনাইট মানে হলো সমাপিকা, যেটি বাক্যের অর্থ সমাপ্ত করে, সেটিকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। সুতরাং ফাইনাইট ভার্ব হলো এক মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মের মতো। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ও পাস্ট ফর্ম। অর্থাৎ এখানে V1 ফর্ম আর এখানে হলো V2 ফর্ম। 2 নম্বর হলো সকল প্রকার বি ভার্ব অথবা ভার্ব টু হ্যাভ। তারপর হলো আমার 3 নম্বর স্টেপ হলো অক্সিলারি ভার্ব প্লাস। এখন দেখেন যে প্রত্যেকটি ক্লজে কিন্তু একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং ফাইনাইট ভার্বের সঙ্গে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম, সকল প্রকার বি ভার্ব, ভার্ব টু হ্যাভ এবং অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্ব। অক্সিলারি ভার্ববিহীন যদি কোনো মূল ভার্ব ডিরেক্টলি বেসড ফর্ম বসে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে নন ফাইনাইট ভার্ব, এবং নন ফাইনাইট ভার্ব কিন্তু ক্লজের অন্তর্ভুক্ত নয়। সুতরাং নন ফাইনাইট ভার্ব নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। এখন এই ক্লজ এরা
অনেকটা সিম্পল সেন্টেন্সের মতো, কিন্তু সিম্পল সেন্টেন্স দেখুন এখানে এরা দেখতে হলো সিম্পল সেন্টেন্সের মতো, কিন্তু এরা কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স নয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওয়েট, আমি একটু ক্যামেরাটা একটু করে নিই। এরা দেখতে সিম্পল সেন্টেন্সের মতো, কিন্তু এরা কিন্তু সিম্পল সেন্টেন্স নয়। তারপরে দেখুন, এবং এদেরকে সিম্পল সেন্টেন্স এ পাওয়া সিম্পল সেন্টেন্সে পাওয়া যায় না। এবং এরা কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে এটা হলো আমার ক্লজ। এবং প্রতিটি ক্লজেই একটি কনজাংশন থাকবে। এখন যেহেতু প্রতিটি ক্লজে কনজাংশন থাকবে, সুতরাং আমাদেরকে কনজাংশন বিষয়ে একটু আলোচনা করতে হবে। কারণ কনজাংশন যদি আমি আলোচনা না করি তাহলে কিন্তু ক্লজ ব্যাপারটা বুঝতে পারবো না। এখন কনজাংশন মূলত আমার 3 প্রকার। আমরা পরবর্তী পেজে চলে আসছি। কনজাংশন মূলত 3 প্রকার। 1 নম্বর হলো কনজাংশন মূলত 2 প্রকার। সাবঅর্ডিনেট কনজাংশন, এটার মধ্যে রয়েছে যেমন ডাব্লিউএস কোশ্চেন বা ডাব্লিউএস ওয়ার্ড বলি আমরা এখানে, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, দো, although, since, as, because, as soon as, etc. এগুলো হলো আমার সাবঅর্ডিনেট কনজাংশন, আর 2টা হলো আমার কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন হলো and, or, but, however, so, etc. এগুলো আমার কোঅর্ডিনেট কনজাংশন। তো আমি এখানে 2টি কনজাংশন পেয়ে গেলাম। এখন আমরা ক্লজের বিভক্তিকরণে চলে আসতে পারি। ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সুতরাং
এখানে আমরা ক্লজকে 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে হলো প্রধান ক্লজ। বা আমরা বলতে পারি প্রধান বাক্যাংশ। এখন এই ক্লজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্স এ বুঝবে। 2 নম্বর কথা হলো এরা কমপ্লিটলি স্বাধীন এবং এদেরকে মেইন ক্লজ বলা যায়। এই ক্লজ না থাকলে সেন্টেন্স এর স্ট্রাকচার বিনষ্ট হয়। তাহলে আমরা দেখলাম যে এই ক্লজটা শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে বসবে এবং এদেরকে আমরা কমপ্লিটলি স্বাধীন বলবো এবং এদেরকে মেইন ক্লজও বলা যায়। এবং এই ক্লজ না থাকলে সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়? বিনষ্ট হয়। এটা আমার প্রিন্সিপাল ক্লজ। এবং প্রিন্সিপাল ক্লজকে দেখতে কিসের মতো? সিম্পল সেন্টেন্সের মতো। সিম্পল সেন্টেন্সের মতো। এখন আমি বলেছিলাম যে প্রতিটি ক্লজে কিন্তু একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। সুতরাং প্রিন্সিপাল ক্লজে কিন্তু আমার একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এখন আমরা চলে আসবো হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ আমি যখন বোঝানোর পরে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে আমরা এখানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের ডিফারেন্সিয়েট করব এবং প্রিন্সিপাল ক্লজ ছাড়া যে বাক্যটি অসম্পূর্ণ এবং বাক্যটাকে আমি সম্পূর্ণ করতে পারবো না, এটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন আমরা চলে আসি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ হলো পরাধীন। অর্থাৎ বাক্যের অর্থ সম্পন্ন করতে প্রিন্সিপাল ক্লজ এর সাহায্য লাগে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ তার বাক্যের অর্থ সম্পন্ন করতে পারবে না। সুতরাং সাবঅর্ডিনেট ক্লজ যদি তার অর্থ সম্পন্ন করতে চায় অবশ্যই থেকে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হবে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি না থাকে বাক্যে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু বাক্যের অর্থ সম্পন্ন করতে পারবে না, সেক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ বাক্যে আমার আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতার অভাব থেকে যাচ্ছে। সুতরাং সাবঅর্ডিনেট ক্লজ এটি কমপ্লেক্স সেন্টেন্সে বসে। কমপ্লেক্স সেন্টেন্সে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বসতে পারে। কিন্তু মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লজ কিন্তু একটাই। মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লজ কিন্তু একটাই। অর্থাৎ একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, বাদ বাকিগুলো সব সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা এই ক্লজগুলো যুক্ত থাকবে।
তার মানে হলো যে সাবঅর্ডিনেট কনজাংশন সবসময় সাবঅর্ডিনেট ক্লজের প্রথমে বসে। তাহলে এটা বোঝার হবে হলো যেখান থেকে আমার সাবঅর্ডিনেট কনজাংশন শুরু হলো সেখান থেকে সাবঅর্ডিনেট ক্লজটিও শুরু হলো। তাহলে এখানে লিখতে পারি সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজের প্রথমে বসে। অর্থাৎ যখন সাবঅর্ডিনেট কনজাংশন আমি দেখবো, আমি লিখে দিচ্ছি উপরে কনজাংশন কোনগুলো, সেখান থেকে মূলত সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হলো। এবং একটি কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবঅর্ডিনেট ক্লজ বসতে পারে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ কিন্তু একটাই, প্রিন্সিপাল ক্লজ একটাই, এবং বাদ বাকি যতগুলো ক্লজ থাকবে সবগুলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং প্রত্যেকটি ক্লজ কিন্তু কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আমি বলেছিলাম প্রতিটি ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, সেহেতু প্রিন্সিপাল ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, এবং প্রতিটি সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আমি এটি কমপ্লেক্স সেন্টেন্স যখন বুঝাবো তখন এটি আরো বেশি ক্লিয়ার হবে। তার আগে আমরা জেনে নেই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু কত প্রকার? 3 প্রকার। সেই 3 প্রকারটি কি? সাবঅর্ডিনেট ক্লজ, তিন প্রকার। এক হলো অ্যাডজেক্টিভ ক্লজ, দুই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং 3 হলো নাউন ক্লজ। এই 3টি সম্পর্কে আপনাদেরকে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো, কারণ আমাকে এখন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করতে হবে। এখন দেখুন যে কমপ্লেক্স সেন্টেন্সে এই কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। এখন কমপ্লেক্স সেন্টেন্স দেখুন যে আমার কি থাকবে, 2টি ক্লজ। এখানে হলো আমি যদি 2টা পার্ট করি তাহলে হলো প্রিন্সিপাল ক্লজ, যেখানে 1 সাবজেক্ট এবং 1 ফাইনাইট ভার্ব, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ। আর এখানে হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো সেক্ষেত্রে এখানে আমার 1 or 2 or 3 এরকম সাবজেক্ট থাকতে পারে, এবং 1, 2, 3 এরকম ফাইনাইট ভার্ব থাকতে পারে, এবং পাশাপাশি 1, 2, 3 এরকম আমার সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। এটা হলো মূলত আমার কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার মূলত এটা। এখন দেখুন আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ হলো সবসময় প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করবে, এবং যদি প্রিন্সিপাল ক্লজ না থাকে সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ তার বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। এখন অর্থাৎ আমাকে মনে রাখতে হবে আমরা কি কনজাংশনকে আমরা ক্লজ মার্কার বলতে পারি। যেমন আমাকে মনে রাখতে হবে সবসময় যে কনজাংশনের সংখ্যা, কনজাংশন এর সংখ্যা +1 = ফাইনাইট ভার্ব। অর্থাৎ যদি কনজাংশন 0 হয় তাহলে আমার ফাইনাইট ভার্ব হবে একটা। এখন যদি কনজাংশন 0 হয় ফাইনাইট ভার্ব কটা হবে? একটা হবে। যদি কনজাংশন একটা হয় তাহলে আমার ওই বাক্যে ফাইনাইট ভার্ব 2টা হবে। তার মানে হলো কনজাংশন যখনই চলে আসবে তখন বুঝতে হবে যে একটা ক্লজ চলে আসছে, অর্থাৎ 2টি ক্লজের উদ্ভব হয়েছে। যখনই কনজাংশন আমার 2টা হবে তখন ফাইনাইট ভার্ব হলো 3টা। সুতরাং বুঝতে হবে যে ফাইনাইট ভার্ব কয়টা হচ্ছে? 3টা হচ্ছে। যখন কনজাংশন 3টা হবে তখন ফাইনাইট ভার্ব কয়টা হবে? 4টা হবে।
সুতরাং এইভাবে কিন্তু কনজাংশন যদি বাড়ে ফাইনাইট ভার্ব তার থেকে একটি করে বেড়ে যাবে। যখন আমি দেখব কনজাংশনের সংখ্যা যতগুলো, যদি ফাইনাইট ভার্ব তার থেকে একটা বেশি না হয়, তার মানে হলো বাক্যটি নিঃসন্দেহে ভুল আছে। ক্লিয়ার? এটা হলো আমার কনজাংশনের বেসিক থিওরি। এই ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি, এখন আমি একটি বাক্য লিখলাম, যেমন দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। দেখুন বি ভার্বের পর একটা মাত্র ওয়ার্ড অ্যাডজেক্টিভ, বি ভার্বের পর একটা মাত্র ওয়ার্ড অ্যাডজেক্টিভ। এখন আমি বললাম সাবঅর্ডিনেট কনজাংশন সবসময় সাবঅর্ডিনেট ক্লজের প্রথমে বসে। দো যেহেতু একটি সাবঅর্ডিনেট কনজাংশন, সেহেতু এই অংশটা একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি একটি প্রিন্সিপাল ক্লজ। এখন প্রতিটি কমপ্লেক্স সেন্টেন্সে আমি বলেছি যে দুই বা ততোধিক সাবজেক্ট, দুই বা ততোধিক ফাইনাইট ভার্ব, এক বা একাধিক কনজাংশন, এক বা একাধিক কনজাংশন। আমি কমপ্লেক্সটা আমি ধরি যে দুই বা ততোধিক সাবজেক্ট, দুই বা ততোধিক ফাইনাইট ভার্ব এবং এক বা ততোধিক সাবঅর্ডিনেট কনজাংশন। এটা হলো আমার কমপ্লেক্স সেন্টেন্সের থিওরি। এখন দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এখন এখানে কনজাংশন একটা, সুতরাং আমার এই বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা হতে হবে? দুইটা। আমি বলেছিলাম সকল প্রকার বিভাগ ফাইনাইট ভার্ব। এখানে দেখুন একটি ফাইনাইট ভার্ব এবং আরেকটি ফাইনাইট ভার্ব, দুইটি ফাইনাইট ভার্ব। এখানে সাবজেক্ট কয়টা? একটা, দুইটা। সুতরাং একটি কনজাংশন যখন থাকবে তখন কিন্তু আমার অটোমেটিক্যালি ফাইনাইট ভার্ব দুইটা হয়ে যাচ্ছে। যখনই আমি আরেকটা কনজাংশন যুক্ত করব তখন কিন্তু অটোমেটিক্যালি আমার কি ক্লজ বেড়ে যাবে এবং একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব বেড়ে যাবে। কারণ হলো আমি বলেছিলাম প্রতিটি ক্লজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, যেহেতু এটা একটা ক্লজ, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা হলো ক্লজের মূল শর্ত। এখন দেখুন কিভাবে সেন্টেন্সের স্ট্রাকচার বিনষ্ট হলো। আমি যদি বলি হি ইজ পোর, হি ইজ অনেস্ট, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সে সৎ, এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু আমি যদি বলি দো হি ইজ পোর, যদিও সে দরিদ্র, এখানে তবুও ব্যাপারটা থেকে যাচ্ছে এবং সাবঅর্ডিনেট ক্লজ তার বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ করতে পারছে না। সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ যদি তার বাক্যের অর্থ সম্পূর্ণ করতে চায় তাহলে প্রিন্সিপাল ক্লজের সাহায্য লাগবে। এখন যদি বাক্যে প্রিন্সিপাল ক্লজ না থাকে তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার অটোমেটিক্যালি কি হচ্ছে? বিনষ্ট হচ্ছে। ক্লিয়ার? সুতরাং আমরা যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল করব